হ্যাঁ, লাভা মনাস্ট্রির পাশাপাশি আজ আমায় হাতছানি দিয়ে ডাকছে এই মেঘ কুয়াশা ঢাকা হিমেল পাহাড়, তার লালিত ঝর্ণা আর সবুজ গালিচা ঢাকা এই চায়ের বাগান। পাহাড় সুন্দরীর এই তিন সৌন্দর্যকে একত্রে উপলব্ধি করতে চাইলে চোখ রাখুন ট্রাভেল অ্যাসপিরেশন চ্যানেলের এই ভিডিওটিতে। পাহাড় ভ্রমণের চতুর্থ দিনে আমাদের গন্তব্য ছিল রামধুরা থেকে লাভা। যারা আগের 3টি পর্ব মিস করে গেছেন তারা ওপরে দেওয়া আই বাটনে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারেন। আমাদের এই অফবিট কালিম্পং ডেস্টিনেশনের চতুর্থ দিনের গন্তব্য ছিল লাভা, যেখানে আমরা গিয়েছিলাম রামধুরা থেকে। আপনারা যদি সরাসরি যেতে চান তাহলে এনজেপি থেকে 105 কিলোমিটার জার্নি করে আপনারা পৌঁছে যেতে পারেন। সময় লাগবে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা। নিউ মাল জাংশন থেকে যার দূরত্ব মাত্র 65 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে 7200 ফুট উচ্চতায় কালিম্পংয়ের এই ছোট্ট শহরটিতে আসতে চাইলে আপনার নিউ মাল জাংশন থেকে আসাটাই সবথেকে লাভজনক। নিউ মাল জাংশন থেকে লাভা পর্যন্ত আপনার গাড়ি ভাড়া পড়তে পারে প্রায় 3000 টাকা। লাভাকে কেন্দ্রে রেখে আপনারা ঘুরে দেখে নিতে পারেন লাভা মনাস্ট্রি, রিসপ, লোলেগাঁও, অফবিট কোলাখাম, ছাঙ্গে ওয়াটারফলস এবং সর্বোপরি পাইনের ঘন সবুজ জঙ্গল। লাভাতে হোমস্টের থেকে হোটেলের সংখ্যা বেশি। হোমস্টেতে থাকতে চাইলে আপনারা কোলাখামটা দেখতে পারেন। লাভাতে থাকতে গেলে আপনাকে হোটেলের সাথেই কম্প্রোমাইজ করতে হবে, তবে তা কোনো অংশে অসুন্দর বলা যাবে না। কিন্তু মনের মতো কাঞ্চনজঙ্ঘা ভিউ লাভা থেকে খুব একটা পাওয়া যায় বলে আমার মনে হয়নি। মনের মতো কাঞ্চনজঙ্ঘাকে উপলব্ধি করতে গেলে আপনাকে পৌঁছাতে হবে রিসপে। এটি লাভা বাজার। আমরা ছিলাম লাভা বাজারের একটি ছোট্ট হোটেলে, যেখান থেকে পায়ে হেঁটে দেখে নেওয়া যেতে পারে লাভা মনাস্ট্রি। প্রথম দিনে লাভা পৌঁছে আপনারা বিকালের দিকে ঘুরে দেখে নিতে পারেন এই লাভা মনাস্ট্রিকে। তাহলে দ্বিতীয় দিন কোলাখাম এবং ছাঙ্গে ওয়াটারফলস দেখতে সুবিধা হবে। কাগু থেকচেন লিং মনাস্ট্রি, যা রত্ন ঋষি বিহার বুদ্ধিস্ট গুম্ফা বা সকলেই লাভা মনাস্ট্রি নামে চেনেন। গেটে প্রবেশ করেই ডান দিকে দেওয়া নিয়মাবলীটা একটু দেখে নেবেন। সকাল 5:30 থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত খোলা থাকে এই মনাস্ট্রি। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ের অন্যতম সেরা মনাস্ট্রি এটি। এখানে দাঁড়িয়ে কাঞ্চনের কন্যাকে অল্প উঁকি দিতে দেখতে পেতে পারেন, আর পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে পরিবেশ। যতদূর চোখ যায় দেখতে পাবেন এক অপার্থিব নৈসর্গিক সৌন্দর্য, এক অন্য মন ভালো করা পরিবেশ। এখানে বৌদ্ধ মন্দিরের পাশাপাশি একত্রে অবস্থান করছে বুদ্ধিস্ট মঙ্কদের থাকার জন্য একটি হস্টেল, বৌদ্ধ লামাদের স্টাডি এবং মেডিটেশন সেন্টার, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য রয়েছে একটি সুন্দর শপ। এটি কাগিউ থেকচেন লিং মনাস্ট্রি, তিবেতিয়ান বুদ্ধিস্ট পরিচালিত এবং তিবেতিয়ান আর্কিটেকচারে মোড়া এক অসাধারণ মন্দির। 1980-র দশকে লাভার স্থানীয় বৌদ্ধ সম্প্রদায় স্থানীয় ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে লাভা গ্রামটিতে একটি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠার জন্য 4 একর জমি প্রদান করেন কার্মা লোদ্রে চোকিসেঙ্গেকে, যিনি ছিলেন তৃতীয় জাগমান কন্ট্রোল রিনপোচে।
1987 সালে এখানে এই বৌদ্ধ মঠ নির্মাণের জন্য প্রস্তাব গৃহীত হয় এবং 1988 সালে শুরু হয়েছিল এখানে মন্দির নির্মাণের কাজ। 1990 সালের 6 জুন চোখর দুচেন অনুষ্ঠানের দিনে উদ্বোধন করা হয়েছিল এই মন্দিরটি এবং সেই দিনই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। আমরা যেদিন এই মনাস্ট্রিতে গিয়েছিলাম তার পরের দিনই ছিল এদের বিশেষ প্রার্থনার দিন, তাই সেদিন চারিদিকে ছিল খুব সাজো সাজো রব। এটিই হলো প্রতিষ্ঠিত প্রথম বুদ্ধ মনাস্ট্রি, যেটি কাগিউ থেকচেন লিং মনাস্ট্রি নামে পরিচিত, যার অপর নাম রত্ন ঋষি বিহার বুদ্ধিস্ট গুম্ফা বা লাভা মনাস্ট্রি। ভেতরে বুদ্ধ মূর্তির পাশাপাশি রাখা আছে দলাই লামা এবং অন্যান্য মঙ্কদের এক একটি প্রতিমূর্তি, আর আছে এক অসাধারণ কারুকার্যে মোড়া আভ্যন্তরীণ সজ্জা। এটি বুদ্ধিস্ট ছাত্রদের মেডিটেশন কাম স্টাডি সেন্টার। এখানেই তাদের বৌদ্ধিক দর্শনের শিক্ষাদান করা হয়। এখানে সাধারণ মানুষের প্রবেশ অধিকার নেই। আপনি বাইরে থেকে দেখতে পারবেন, কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন না। এগুলি মানে লাখাং। 2001 সালে দলাই লামা মূল মন্দিরের পাশে এগুলি নির্মাণ করেছিলেন। পাহাড়ের শীতল বাতাস, পাহাড়ি শৃঙ্গে প্রতিফলিত সূর্যের আলো এবং উঁচু থেকে দেখা সুন্দর দৃশ্য মিলে এক অসাধারণ রোম্যান্টিক অনুভূতির সৃষ্টি করে। স্থানীয় পুরানো গল্পগুলি এই পরিবেশে একেবারে মিশে যায়, যে কারণে পাহাড়ের সাথে কখন যেন নিবিড় সম্পর্ক তৈরি হয়ে যায়। পাহাড়ের সৌন্দর্য ভোলা যায় না। সূর্যাস্তের সময় এই পাহাড় এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে, যে প্রাকৃতিক শোভা সহজে আমাদের মানসিক প্রশান্তি এবং আনন্দ এনে দেয়। প্রথম দিন লাভাতে রাত্রি যাপন করে পরের দিন বেরিয়ে পড়ুন ছাঙ্গে জলপ্রপাত এবং কোলাখামের উদ্দেশ্যে। লাভা বাজার থেকে যার দূরত্ব মাত্র 11 কিলোমিটার আর কোলাখামের দূরত্ব 6 কিলোমিটার। শুনতে কম লাগলেও সময় লাগে কিন্তু অনেক বেশি, কারণ পুরো রাস্তাটাই অফ রোডিং। লাভা বাজার থেকে 1 কিলোমিটার এগিয়ে গেলেই পড়ে ন্যাওড়া ভ্যালি জাতীয় উদ্যানের এই চেকপোস্ট। এখানে মাথা পিছু 20 টাকা বা আমাদের 4 চাকা গাড়ির জন্য নিয়েছিল 200 টাকা। এখানে এন্ট্রি পাস নিয়ে তবেই আপনি কোলাখাম বা ছাঙ্গে ফলসের দিকে যেতে পারবেন।
এই চেকপোস্ট থেকে কোলাখাম পর্যন্ত এতটাই রাস্তা খারাপ যে আমি আমার ক্যামেরাটিকেও ঠিক করে গাড়িতে ধরে রাখতে পারছিলাম না। কিন্তু দুপাশের প্রাকৃতিক শোভা আপনার মন ভরিয়ে দেবে, যেখানে পথের কোনো ক্লান্তিই আপনার ক্লান্তি বলে মনে হবে না। এই সবুজ প্রাকৃতিক সবুজ, কোনো এডিটিং নয় বা কোনো রং তুলি দিয়ে আঁকাও নয়। পাহাড় তার প্রতিটি বাঁকে নতুন নতুন সৌন্দর্য লুকিয়ে রাখে, প্রতিটি বাঁকে খেলা করে নতুন প্রাকৃতিক দৃষ্টিনন্দন দৃশ্য। পাহাড় ভালোবাসে না এমন মানুষ বোধহয় খুব কমই আছে। তার অমোঘ আকর্ষণে তাই বারে বারে ছুটে চলি তারই নিবিড় প্রশান্তময় নিভৃত কোলে, কিছুক্ষণের আশ্রয় নিতে। এই ঘন পাইনবনের জঙ্গলের ভেতর দিয়ে আলো ছায়ার খেলা দেখতে দেখতে আপনি কখন রাস্তার এই উচ্চবচতা যে ভুলে যাবেন বুঝতেই পারবেন না। এখান থেকে শুরু কোলাখাম নামক ছোট্ট অফবিট জায়গাটির। ছোট্ট অথচ নিবিড় সুন্দর। চাইলে আপনারা এখানে একটি রাত্রি যাপন করতেই পারেন। এখানে হোমস্টের সংখ্যা খুবই কম, হাতে গোনা কয়েকটি, তাই অবশ্যই এখানে আসার আগে বুকিং করে আসবেন। ন্যাড়া ভ্যালি জাতীয় উদ্যানের ভেতর দিয়ে আরও 5 কিলোমিটার এগিয়ে গেলে তবেই পাবেন ছাঙ্গে ওয়াটারফলস। আর মাঝে মাঝে দেখতে পাবেন এরকম সাজানো গোছানো এক একটি ছোট্ট ছোট্ট গ্রাম্য জনপদ। এগুলি একদিক থেকে সবই প্রায় হোমস্টে। অক্টোবর নভেম্বর এখানে পর্যটকের সংখ্যা খুবই কম থাকে। যদি অধিক অ্যাডভেঞ্চারের প্রয়োজন হয় তাহলে এই হোমস্টেগুলোতে থাকতে পারেন। ছাঙ্গে ফলসে যেতে গেলে আপনাকে এখানেই গাড়ি থেকে নেমে পড়তে হবে। এরপর 900 মিটার হাইক করে আপনাকে যেতে হবে। ছাঙ্গে ফলসে নামার আগে ছোট্ট করে টিফিন করার জন্য আছে সাম্পাং রেস্টুরেন্ট। এখানকার গরমাগরম নুডলস এবং মোমো এক কথায় অসাধারণ, টেস্ট করতে ভুলবেন না। ছাঙ্গে ফলসে যাবার জন্য আপনাকে এখানে পার হেড 20 টাকা টিকিট কেটে এন্ট্রি ফি নিতে হবে। এই ভ্রমণে আমাদের সাথে ছিলেন স্বস্তিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ডাইরেক্টর নিজে, যিনি পায়ে চোট পাওয়া সত্ত্বেও হাসি মুখে আমাদের কোম্পানি দেন। ছাঙ্গে ফলসে সারা বছর যাওয়া গেলেও জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত না যাওয়াই ভালো। হেভি রেনফলের জন্য ল্যান্ডস্লাইডের সম্ভাবনা অলমোস্ট 10%। এই 900 মিটার হাইকিংয়ের মধ্যে আমাদের চোখে যা পড়েছিল তা রীতিমতো ভয় ধরিয়ে দেওয়ার মতো। যেহেতু সময়টা ছিল নভেম্বর, রাস্তা ছিল শুকনো, তাই খুব একটা অসুবিধা আমাদের হয়নি।
এই সেই ছাঙ্গে ওয়াটারফলস, যার জন্য 900 মিটার হাইকিং করে এখানে আসা। স্থানীয় ভাষায় এটি টিফিন দ্বারা বা ঘন্টি দ্বারা নামে পরিচিত। এর অবস্থান কালিম্পংয়ের লিংসেকা খাসমহলের নিভৃত এক জঙ্গলের কোলে। এটিকে উত্তরবঙ্গের সর্বোচ্চ জলপ্রপাত হিসেবেও বিবেচনা করা হয়। 3টি স্তর বিশিষ্ট এর মোট উচ্চতা 984 ফুট। তবে এখানে ঝর্ণার জল পড়ে 150 ফুট উপর থেকে। যে কোনো ভ্রমণ উৎসাহীদের জন্য এখানে আদর্শ পরিবেশ তৈরি করে রেখেছে প্রকৃতি, যা দেখলে আপনি প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য হবেন। 150 ফুট উঁচু থেকে পড়া জলের ঝিরিঝিরি শব্দ আর পাখির কুজন আপনাকে মাতাল করবেই করবে। এখানে সবুজ থেকে নেমে আসা জল সহজে সবুজেই হারিয়ে যায়। জলপ্রপাতের শব্দের সাথে তীব্র প্রশান্তি কোথাও যেন একটা অসাধারণ বৈপরীত্য সৃষ্টি করে, কিন্তু এই বৈপরীত্য ভালো লাগার। এই ঝর্ণাটির একটি মজার বিষয় কি জানেন? এর ইনলেট আছে, আউটলেট দেখতে পাওয়া যায় না। ছাঙ্গে ওয়াটারফলসকে যদি উপভোগ করতে চান তাহলে আপনাকে হাতে সময় রাখতে হবে 2 থেকে 2.5 ঘন্টা। প্রাণ ভরে উপভোগ করে বেরিয়ে যেতে পারেন নতুন গন্তব্যের দিকে। আমাদের ট্রেন ছিল দার্জিলিং মেল, এনজেপিতে সন্ধ্যা 7:32-এ। তাই হোটেলে একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়েছিলাম, কারণ তরাইয়ে চা বাগানের সবুজ আস্বাদনের লোভ ছিল প্রগাঢ়। জেমস হোয়াইটের সুবাদে তরাইয়ের এই চা বাগানের সবুজ সৌন্দর্য আমাদের বাড়তি পাওনা। সমুদ্রপৃষ্ঠের 90 থেকে 1750 মিটার উচ্চতার এই তরাইয়ের চা বাগানের সবুজ রূপ দেখে আমি তো আপ্লুত হয়েছিলাম। আমার দেখা প্রথম চায়ের বাগিচা, তাও সবুজের মাদকতায় মোড়া। কি যে অপরূপ সৌন্দর্য তা ভাষায় ব্যক্ত করা যাবে না। শুধু দুচোখ মেলে দেখতে থাকুন আর উপভোগ করুন সবুজ সুরার মৃদু আমেজ। আর একটি ছোট্ট কথা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে কৃপণতা করবেন না। পাশে থাকতে চাইলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল মোডে রাখুন।